আমার শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ সকলকে অষ্টম সমাবর্তনের অভিনন্দন জানাচ্ছি। আজ থেকে প্রায় 1994-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এ বি নজরুল ইসলাম পাটোয়ারি তার একটি স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই বিশ্ববিদ্যালয়ের সূত্রপাত করেছিলেন। 100টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতে গোনা 2-3টি ইউনিভার্সিটি আছে যেটি প্রকৃতপক্ষে একজন শিক্ষাবিদ এবং শিক্ষক কর্তৃক প্রতিষ্ঠিত। আমরা খুব গর্বের সাথে বলতে পারি তার মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি। শিক্ষা বা বিশ্ববিদ্যালয় কনসেপশনটি মনে হয় আমাদের এশীয় কনসেপশন, ইউরোপিয়ান বা আমেরিকান না। কারণ প্লেটো তার একটা একাডেমি চালাতেন ঘরের মধ্যে, অ্যারিস্টটল তার লাইসিয়াম চালাতেন, সেটাও তার ঘরের মধ্যে বা আশ্রমের মধ্যে। কাঠামোগত বিশ্ববিদ্যালয় উনি করেনি, যদিও অ্যারিস্টটল লাইসিয়ামে আলেকজান্ডার দ্য গ্রেট ছাত্র ছিলেন। কিন্তু আমাদের এখানে বিহারের সেই সময় নালন্দা ছিল প্রকৃত ইউনিভার্সিটি। 40টি দেশের লোক থাকতেন, 30,000 রেসিডেন্সিয়াল ছাত্র থাকত। বিহারের নালন্দা, পাকিস্তানের তক্ষশিলা যেখানে কৌটিল্য পড়াতেন, কাঠামোগতভাবে প্রকৃতি বিশ্ববিদ্যালয়ের কাঠামো ছিল। এবং বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 100টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এবং পাবলিক এবং প্রাইভেটের মধ্যে আমি মনে করি পার্থক্য হচ্ছে এটি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ট্যাক্স পেয়ারের টাকায় চলে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদের টিউশন ফির টাকায় চলে। কিন্তু দুটোই আসলে পাবলিক, কারণ দুটোই পাবলিকের জন্য ওপেন। এবং আমি খুব গর্বের সাথে বা আনন্দের সাথে বলতে পারি মন্ত্রণালয় এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন পাবলিক প্রাইভেটের মধ্যে কোনো বৈষম্য না করে তার একটি সমতা আনার জন্য বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে স্কেলিংয়ের কাজ করে যাচ্ছে। শিক্ষার পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো দেশ গঠনে, ব্যুরোক্রেসি গঠনে, রাজনীতিতে অসামান্য অবদান রেখে থাকে। আমার ধারণা পৃথিবীতে আর কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে দেশের রাজনীতি শেপ অ্যান্ড মোল্ড করতে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের এমন কোনো আন্দোলন নেই যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি। আমি খুব গর্বের সাথে বলতে পারি বিগত জুলাই রেভলিউশনেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক ছাত্র সেখানে আহত হয়েছেন, 3 জন ছাত্র চোখ হারিয়েছেন, তাদের আমরা চিকিৎসা করাচ্ছি। এবং হাজার হাজার ছাত্র সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এটি আমাদের গর্বের বিষয়। রাজনীতি এবং শিক্ষা একেবারে আলাদা করে ফেলার কোনো সুযোগ নেই। জন এফ কেনেডি বলেছেন, পলিটিক্স অ্যান্ড এডুকেশন মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, ফর ওয়ান শেপ দ্য গভর্নেন্স অ্যান্ড আদার শেপ দ্য গভর্ন। সেক্ষেত্রে আমি মনে করি বিশ্ববিদ্যালয়কে রাজনীতির বাইরে এটা ভাবার কখনো যাবে না, তবে অবশ্যই শিক্ষার বাইরে রাজনীতি না। এবং আমি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কিছু স্ট্রাগল আছে। কোভিড পিরিয়ডে আমরা তীব্রভাবে স্ট্রাগল ফিল করেছিলাম, কিন্তু আমরা স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাসে ট্রান্সফার হয়ে গেছি। প্রতিনিয়ত আমরা জমি কিনছি। বিগত কনভোকেশন থেকে এর মধ্যে আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, শিক্ষক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের স্পেস বৃদ্ধি পেয়েছে, আমাদের ল্যান্ড বৃদ্ধি পেয়েছে। আমরা অতি সম্প্রতি একটি 4 বিঘার বিশাল খেলার মাঠ আমরা ভাড়া নিয়েছি এবং সেখানে আমরা খেলার মাঠ উদ্বোধন করছি, একটি অডিটোরিয়াম আমরা করেছি। আমি মনে করি মন্ত্রণালয় এবং ইউজিসি যদি লিডারশিপ নিয়ে সকল ইউনিভার্সিটির মধ্যে একটা ফেডারেল ক্যারেক্টার তৈরি করে দিতে পারে, যেখানে কমন কিছু খেলার মাঠ থাকবে, কমন কিছু অডিটোরিয়াম থাকবে, কমন কিছু ল্যাব থাকবে, কমন কিছু বড় লাইব্রেরি থাকবে, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা ইন্টারচেঞ্জ করে ব্যবহার করতে পারবে, তাহলে আমরা মনে হয় কম খরচে উন্নত মানের শিক্ষা দিতে পারবো। 18 কোটি লোকের দেশ বাংলাদেশ। এই 18 কোটি লোকের শিক্ষা বা মানসম্পন্ন শিক্ষা দেওয়া অত্যন্ত দুরূহ কাজ। সেক্ষেত্রে ট্রেডিশনাল ব্রিক অ্যান্ড মর্টার ইউনিভার্সিটি, অর্থাৎ বিশাল ক্যাম্পাস করা, বিশাল বিল্ডিং করা, শুধুমাত্র এই মডেলে আমরা এই শিক্ষা দিতে পারবো না। রনি স্কুওয়ালা উনি বলেছেন যে 50 বছর লাগে একটি ইউনিভার্সিটি করতে, 50 বছর শুধু ইউনিভার্সিটি ভবন করতেই লাগে, মানুষ কখন ইউনিভার্সিটি করবে? সেক্ষেত্রে নতুন যে কনসেপশনগুলো মুখ, ব্লেন্ডেড লার্নিং, ফ্লিপ ক্লাসরুম, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ, আইটি এবং কারিকুলার ম্যাপিং, এগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। মানসম্পন্ন দূরশিক্ষণের চিন্তা আমাদেরকে অবশ্যই করতে হবে। ইউনিভার্সিটি অফ লন্ডন পৃথিবীর 128টি দেশে তাদের মানসম্পন্ন শিক্ষা দিচ্ছে, আমরাও চেষ্টা করলে অবশ্যই পারবো। এবং আমাদের শিক্ষা ব্যবস্থাতে স্কিল গ্যাপ অ্যাসেসমেন্ট করা প্রয়োজন, যে জব মার্কেটে কোথায় স্কিল গ্যাপ হচ্ছে, রিস্কিলিং করা প্রয়োজন, আপ স্কিলিং করা প্রয়োজন। জব মার্কেটে আমাদের সবচেয়ে বেশি লোক যাচ্ছে বিদেশে, 10 লক্ষ লোক আমাদের প্রবাসীতে যাচ্ছে, কিন্তু আমাদের কারিকুলাম কখনোই প্রবাসী ফ্রেন্ডলি না। অর্থাৎ কি শিক্ষা নিলে বিদেশে গিয়ে আমাদের প্রবাসীরা ভালো টাকা আয় করতে পারবে, সে ধরনের কোনো ম্যানেজমেন্ট, সে ধরনের কোনো চিন্তা আমাদের এখনও কাঠামোগতভাবে হয়নি। ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। জাপানিজ ভাষা, চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা, এগুলো যদি আমরা শেখাতে পারি তাহলে অবশ্যই আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা
বিদেশে গিয়ে 3 গুণ টাকা ইনকাম করতে পারবে এবং দেশের অর্থনীতি খুব দ্রুত উন্নত হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবাইকে শুভেচ্ছা। দেশ গড়তে গেলে মানসম্পন্ন শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নাই, যেটিকে বলা হয় ডিপেন্ডেন্সিয়ার সিনড্রোম। আমরা স্বাধীন হতে চাই, কিন্তু আমাদের সব বিষয়েই ডিপেন্ডেন্ট অন্য অনেক দেশের উপরে। সেই ডিপেন্ডেন্সিয়াল সিনড্রোম থেকে বের হয়ে আসতে হলে আমরা যদি সকল সেক্টরে দক্ষ লোক তৈরি করতে পারি, ফার্মাসিস্ট তৈরি করতে পারি, লয়ার তৈরি করতে পারি, আইটিশিয়ান তৈরি করতে পারি, ডাক্তার তৈরি করতে পারি, কৃষক তৈরি করতে পারি, তাহলে আমরা অবশ্যই প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ উপভোগ করব। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই মঞ্চেই, এই হলরুমেই ডক্টর ইউনূস স্যার বক্তব্য দিয়েছিলেন আমাদের ইউনিভার্সিটির গেস্ট হিসাবে। উনি 5 বার আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। আমরা ওনার কথায় তখন অনুপ্রাণিত হয়েছিলাম, আমাদের ছাত্ররা অনুপ্রাণিত হয়েছিলেন। আমার দৃঢ় বিশ্বাস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে, জাতি গঠনে অনন্য ভূমিকা রাখবে। আজকে যারা অ্যালামনাই হলেন সবাইকে অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।